মাছরাঙা দেশের সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতির উন্নতি, তবে নিচু এলাকায় এখনো পানি। বাগেরহাটে খাল দখলের কারণে অল্প বৃষ্টিতে এই পৌর এলাকায় জলাবদ্ধতা। মেঘনার তীব্র ভাঙনে বিলীন হওয়ার পথে নোয়াখালীর চেয়ারম্যান ঘাট। হাতিয়া, নিঝুমদ্বীপ, ভোলা, মনপুরায় যাওয়ায় পথ এটি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পানি নেমে যাওয়ায় ফেনী ও নোয়াখালীর বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনো পানিবন্দী আছে নিম্নাঞ্চলের অনেক মানুষ। ফেনীর পরশুরাম ও ফুলগাজী থেকে বন্যার পানি অনেকটা নেমেছে, তবে ছাগলনাইয়া, ফেনী সদর, দাগনভূঞা উপজেলার কিছু অংশের লোকালয়ে পানি আছে। সেসব এলাকায় সুষম খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এদিকে 3 দিনে নোয়াখালী পৌরসভা সহ জেলা সদর, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন উঁচু এলাকা থেকে পানি কিছুটা নেমে গেলেও বৃষ্টিতে ফের সেসব এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। অন্যদিকে বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় 40 হেক্টর জমির শাকসবজির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। যশোরে ভারী বৃষ্টিতে শহরের তালতলা বাজার, টিবি ক্লিনিক মোড়, ঘোপ, প্যারিস রোড সহ বিভিন্ন এলাকায় পানি উঠেছে। লাল শাক, মূলা পালাইছিলাম, কিন্তু বৃষ্টির কারণে, টানা বৃষ্টির কারণে আমার জমি সবকিছু মার গেছে গা, কিন্তু কোনো সহযোগিতা কোনো সরকারি ভাবে কোনো পাইটাই না। আমরা গ্রাফটেন চারা করার জন্য এনে প্রায় 25 থেকে 30 হাজার প্যাকেট করছিলাম, যার মাধ্যমে চারাও প্রায় লাগাইছে। এরকম 25-30 হাজার চারা লাগানো হয়েছে। লাগানোর মাধ্যমে বৃষ্টির কারণে অতিরিক্ত আবহাওয়া মিলে নাই, হয়তো কি জানি নাই, কৃষি অফিসারও আসে নাই, তার জন্য আমাদের পুরোটাই মোটামুটি মাইর চলে গেছে। বৃষ্টির কারণে আমরা সবগুলা চারাগুলা মারি যেতেছে। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। দখলের কবলে পড়ে নাব্যতা হারিয়ে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বাগেরহাট পৌরসভার 5টি খাল। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হচ্ছে পৌর এলাকায়। খালের দূষিত পানি আর বর্জ্য ছড়িয়ে পড়ছে শহর জুড়ে, ফলে জনদুর্ভোগের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বাগেরহাট রিপোর্টার শওকত আশরাফের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দখল আর দূষণে নাব্যতা হারিয়েছে বাগেরহাট পৌর এলাকার পানি নিষ্কাশনের 5টি খাল। ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় নাকাল হতে হয় পৌর এলাকার 1.5 লাখ বাসিন্দাকে। জল উঠিছে বাড়ির ভিতর, দেখেন কি অবস্থা। এর ভিতর বাচ্চা কাচ্চা নিয়ে আমরা চলাফেরা করতে পারি না। নোংরা পানি এসে ঘরের মধ্যে ঢুকে পড়বে, রান্না বান্না বন্ধ। যখন বৃষ্টি হয় তখন একদম জলমগ্নতা হয়ে যায় এবং আমাদের খুব দুর্ভোগ চরমে উঠে যায়। একসময়ে নৌযান চলাচলে ব্যবহৃত হাড়িখালি, হরিণখানা, বদিয়ার, নাগেরবাজার ও ওয়াবদা খাল দখলদারদের কবলে পড়ে পরিণত হয়েছে নালায়। নগরবাসী নানা ধরনের বর্জ্য প্রতিনিয়ত খালগুলিতে ফেলায় দূষণ ও দুর্গন্ধে বসবাস অযোগ্য হয়ে উঠছে প্রায় 15 বর্গ কিলোমিটার আয়তনের পৌর এলাকা। এই 2 বছরের ভিতরে কোনো খাল পরিষ্কার করতে আসে না, কোন রকমের আইসে একটু কোদাল দিয়ে ছাড়াইয়ে কোনো রকমের থুয়ে যায়। পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থা টোটালে নাই বললেই চলে। আসলে এখানে বসবাসের অনুপযোগীর মতো অবস্থান। আবর্জনা, নোংরা, তারপর কেউ দখল করে নেছে, কেউ আটকাই ফেলাইছে, এইরকম সমস্যায় দেখার কেউ নেই। অবৈধ দখল উচ্ছেদ করে খালগুলি খননে প্রশাসনের সহযোগিতা ও প্রকল্প অনুমোদন প্রয়োজন বলছে পৌর কর্তৃপক্ষ। সাধারণ জনগণের ময়লা ফেলা বন্ধ করতে হবে। নাম্বার 2 হচ্ছে খালকে পুনরায় খনন করতে হবে। নাম্বার 3 হচ্ছে খালকে পুনরুদ্ধার করতে হবে। এই 3টা কাজ যদি করা যায় তাহলে আমরা এই পানির যে সমস্যাগুলো আছে, যে জলাবদ্ধতার সমস্যাগুলো আছে, আমরা আশা করি এটা নিরসন করা সম্ভব। বাগেরহাট পৌরসভার দখল হয়ে যাওয়া 5টি খালের দৈর্ঘ্য প্রায় 23 কিলোমিটার। মাছরাঙা নিউজ ডেস্ক। বরগুনা জেলা নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডে এনআইডি কার্ড শাখার কক্ষসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। সকালে এই দুর্ঘটনা ঘটে। বরগুনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই আল হাদি জানিয়েছেন, পুড়ে যাওয়া কক্ষে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র ছিল। অগ্নিকাণ্ডের পরপরই জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রথমে আগে এখানে আমাদের সার্কিট ব্রেকার যেটা আছে ওইটা বন্ধ করছি, পরে আমরা তাৎক্ষণিক আবার ফায়ার সার্ভিসকে ইনফর্ম করছি, তারপরে তারা আসছে, তারা সেটাকে মোটামুটি একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আমাদের কম্পিউটার, আমাদের এই ফটোকপিয়ার মেশিন, ল্যামিনেটিং মেশিন, স্ক্যানার মেশিন সহ বেশ কিছু ভোটার লিস্ট এগুলো সংরক্ষিত ছিল। সেই রুমটা বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে এই অল্প সময়ের মধ্যেই রুমের সংরক্ষিত সকল মালামাল বশীভূত হয়ে গেছে। অন্যান্য রুমের যে মালামালগুলো আছে সেগুলো আল্লাহর রহমতে অক্ষত আছে। এবার অন্য এলাকার খবর। গেল কয়েক মাসে মেঘনা নদীর তীব্র ভাঙনে বিলীনের পথে নোয়াখালীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান ঘাট। মাছ ব্যবসায়ীরা জিও ব্যাগ ফেলে সাময়িক ভাঙন রোধের চেষ্টা করলেও স্থায়ীভাবে ভাঙন রোধের দাবি তাদের। নোয়াখালী রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় যাওয়ার একমাত্র মাধ্যম চেয়ারম্যান ঘাট। হাতিয়া ছাড়াও এ ঘাট হয়ে নিঝুম দ্বীপ, ভোলা, মনপুরা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যায় সি ট্রাক, ট্রলার ও স্পিডবোট। এ ঘাটের পাশেই রয়েছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মাছের আড়ত। তবে সম্প্রতি ঘাটটি মেঘনার আগ্রাসী ভাঙনের কবলে পড়েছে। এর আগে অনেকবার ভাঙছে, অনেক জায়গায় ভাঙছে, কিন্তু গত এক মাসে যে ভাঙছে এই ভাঙাটা সবচেয়ে বেশি ভয়াবহ ছিল। সাইডের 2 ভাগ ভেঙে গেছে, আর 2 ভাগ আছে, এবং এরা কোথায় যাবে কোথায় থাকবে এরকম কোনো স্টেশন নাই। যদি ঘাট বিলীন হয়ে যায় তাহলে তো সবাই কর্মহীন হয়ে যাবে, বেকার হয়ে যাবে। গেল 2 মাসে ঘাটের প্রায় 300 মিটার নদীতে বিলীন হয়েছে। প্রচণ্ড স্রোতের কারণে মাছের আড়তে নোঙ্গর করতে পারছে না ট্রলার। এতে কমে গেছে মাছ বিক্রেতাদের আনাগোনা। ব্যবসায়ীরা জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও স্থায়ীভাবে ভাঙন রোধের দাবি তাদের। চেয়ারম্যান ঘাট মাছ ব্যবসা এবং মাছ বাজারকে টিকানোর জন্য আমরা আমাদের মৎস্য ব্যবসায়ীরা উদ্যোগে 25 থেকে 30 লক্ষ টাকা আমরা বরাদ্দ করে আমরা এই জিও ব্যাগ পালনের উদ্যোগ নিয়েছি। স্থায়ীভাবে জিও ব্যাগ এবং ব্লক দেওয়ার জন্য আমরা জোর দাবি জানাই। আমাদের এটা যদি বিলীন হয়ে যায় তাহলে এই এলাকার প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোকের কর্মস্থান শেষ হয়ে যাবে। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নোয়াখালী এবং লক্ষ্মীপুর মিলে 2 ডিভিশন মিলে একটা ডিপিপি দাখিল করা হয়েছে। পাশাপাশি সিডিএসপি প্রকল্পের আওতায় সিডিএসপি 5 প্রকল্পের আওতায় ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। তো এই প্রকল্পের আওতায় আশা করছি সেখানে স্থায়ী এবং টেকসই প্রতিরক্ষা কার্যক্রম গ্রহণ করা সম্ভব হবে। এর পাশাপাশি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের দুজন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমরা জরুরি প্রতিরক্ষণ কার্যক্রম আমরা হাতে নেওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করে চেয়ারম্যান ঘাট সহ আশেপাশের স্থাপনা রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাছরাঙা নিউজ ডেস্ক। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে। একটি চক্র ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে পটুয়াখালীতে এনসিপির পথসভায় একথা বলেন তিনি। আজ পটুয়াখালী ও বরগুনায় পথসভা করছে দলটির নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির 14তম দিনে এনসিপির পদযাত্রা শুরু হয় পটুয়াখালীর জেলা সার্কিট হাউসের সামনে থেকে। দুপুরে নিউ মার্কেট মোড় হয়ে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু করে দলটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলার শহীদ মিনার এলাকায় গিয়ে শেষ হয় পদযাত্রা। পরে সেখানে সমাবেশ করেন তারা। সমাবেশে এনসিপির নেতারা বলেন, আগের রাষ্ট্র পরিচালকরা শুধু মানুষের হক অধিকার শোষণ করে গেছে। আমরা কোনো এস্টাবলিশমেন্টে বিশ্বাস করি না, আমরা শুধু জনতার এস্টাবলিশমেন্টে বিশ্বাস করি। এনসিপি সাধারণ মানুষের দাবি ও চাহিদার কথা বলে। দাবি দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর। পরবর্তী বাংলাদেশে আমাদের অনেক দায়িত্ব রয়েছে, আমাদের উপরে মানুষের ভরসা রয়েছে, আস্থা রয়েছে। মানুষ তখনই অভিযোগ করে যখন ওই মানুষটা থেকে প্রত্যাশা করে। এছাড়া দলটির আহ্বায়ক জানান, ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তৈরির জন্যই এনসিপি সাধারণ মানুষের কাছে যাচ্ছে। আমরা জনগণের দুয়ারে যাচ্ছি, আপনাদের দ্বারা এসেছি,
আপনাদের দুঃখ দুর্দশার কথা শুনতে, জাতীয় নাগরিক পার্টির স্বপ্নের কথা বলতে। তিনি আরো বলেন, শেখ হাসিনা চলে গেলেও তার তৈরি মাফিয়াতন্ত্র এখনো রয়ে গেছে। সেই মাফিয়াতন্ত্রের পাহারাদাররা ক্ষমতায় যাওয়ার জন্য নানা ষড়যন্ত্র করছে। শত্রু বাংলাদেশের ভিতরে নয়, শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে। সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু বারবার বাংলাদেশের ভিতরে আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে, যাতে আমরা দুর্বল থাকি, যাতে আমাদের ভিতরে অনৈক্য থাকে। সমাবেশ শেষে বরগুনায় পদযাত্রা ও পথসভা করতে পটুয়াখালী ত্যাগ করেন এনসিপির নেতাকর্মীরা। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক। দর্শক, বরগুনায় জুলাই পদযাত্রা কর্মসূচির সবশেষ পরিস্থিতি সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মী মুশফিক আরিফ। বরগুনা শহরের সদর রোডের যে পৌর মার্কেট চত্বর অর্থাৎ মসজিদ মার্কেটের সামনে কিন্তু তাদের সভা মঞ্চ কাজ চলছে। ইতিমধ্যেই এই নাহিদ ইসলাম, সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ কিন্তু বরগুনার পথে, তারা বরগুনার আমতলী উপজেলায় তাদের কর্মসূচি শেষ করে কিন্তু বরগুনার পথে তারা রওনা দিয়েছে। ইতিমধ্যেই যে বরগুনা সদর রোডের যে পৌর মার্কেট চত্বর অর্থাৎ মসজিদ মার্কেটের সামনে কিন্তু তাদের জন্য সেই সভা মঞ্চ করা হয়েছে। অস্থায়ী ভাবে মেইন সড়কের উপরেই সেই সভা মঞ্চ করা হয়েছে। এখানে মানুষের আগমন আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ কিন্তু তাদের জন্য উৎসুক জনতা প্রচুর পরিমাণে ভিড় করে দাঁড়িয়ে আছে, তারা কখন আসবে। জুলাই শহীদদের স্মরণে 64 জেলায় স্মৃতিস্তম্ভে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আগামী 5ই আগস্ট সারা দেশে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতিস্তম্ভ। দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশে জুলাই স্মৃতি উদ্যানে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। কুমিল্লার আলেখাচর বিশ্ব রোড এলাকায় স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। এ সময় তিনি জানান, স্মৃতিস্তম্ভ ছাড়াও যেসব এলাকায় শহীদরা নিহত হয়েছেন সেসব জায়গায় নির্মাণ করা হবে রোড মেমোরি স্ট্যান্ড। যশোরের বকুলতলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। খাগড়াছড়িতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় পুরাতন ডাক বাংলোর সামনে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় জেলা প্রশাসক জানান, জুলাই গণ অভ্যুত্থানের সময় ব্যবহৃত স্লোগানগুলো স্মৃতিস্তম্ভে অঙ্কিত হবে। চাঁদপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থান পুনর্জাগরণ বর্ষপূর্তি উপলক্ষে নারীদের বিশেষ অবদান স্মরণে পালন করা হয়েছে জুলাই উইমেন্স ডে। এ উপলক্ষে সকাল 10:15টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিনেট ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপাচার্য, প্রশাসনের কর্মকর্তা এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারী শিক্ষক, শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে সিনেট ভবনে আলোচনা সভায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া নারীদের অবদানের কথা গর্বের সাথে স্মরণ করা হয়। সারা দেশের নৃশংস হত্যার সুষ্ঠু তদন্ত, বিচার এবং দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে ময়মনসিংহ নগর বিএনপির দলীয় কার্যালয় থেকে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। নীলফামারীতে মিছিল শেষে সমাবেশে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির তীব্র প্রতিবাদ জানান জেলা ছাত্রদল নেতারা। একই প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন মানিকগঞ্জ জেলা ছাত্রদল নেতাকর্মীরাও। বরিশাল ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিএএনবি রোড চৌমাথা ব্রিজ এলাকায় সমাবেশ করেন। জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করা হয় কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর সহ বিভিন্ন জেলায়। বিভিন্ন জেলায় বেড়েই চলছে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা। কুমিল্লায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 85 জন। জেলার রেড জোন দাউদকান্দি উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, কোনোভাবেই থামানো যাচ্ছে না ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বরগুনায় গত 24 ঘন্টা আক্রান্ত হয়েছে 57 জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি 165 জন। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আক্রান্ত হয়েছে 27 জন। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় যশোরে 10, মানিকগঞ্জে 9 এবং
এবং শরীয়তপুরে 3 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। কক্সবাজারের উখিয়ার 11 নম্বর রোহিঙ্গা শিবিরের অভিযান চালিয়ে নগদ অর্থ ও বিদেশি অস্ত্রসহ আরাকান রোহিঙ্গা আর্মি ARA গ্রুপের প্রধান নবী হোসেন সহ 4 জনকে আটক করেছে যৌথ বাহিনী। রোহিঙ্গা শিবিরে অস্ত্র বেচা কেনার খবর পেয়ে গতকাল সন্ধ্যায় সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBNA অভিযান চালায়। সে সময় অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস পালিয়ে গেলেও বাকিরা আটক হয়। তাদের কাছ থেকে 14 লাখ টাকা ও বিদেশি অস্ত্র পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্রটি মিয়ানমার সেনাবাহিনীর বলে জানিয়েছে আটকরা। 2023 সাল থেকে মিয়ানমারের নাগরিক নবী হোসেন রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও ইয়াবা ব্যবসা এবং চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ আছে। গাজীপুরে রেল ক্রসিংয়ে আটকে যাওয়া ট্রাক উদ্ধারের পর ঢাকার সাথে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল ফের শুরু হয়েছে। সকাল 8টার দিকে কালিয়াকৈরের সোনাখালী রেল ক্রসিংয়ে ওঠার সময় ধানবাহী ট্রাক আটকে যায়। এতে আশপাশের স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন। স্থানীয়রা জানান রেল ক্রসিংয়ের সামনে বেশ কয়েকটি বড় গর্ত রয়েছে। ট্রেন রেল ক্রসিং পার হবার সময় ওই গর্তে আটকে যায়। রেকার এনে ট্রাকটি সরানো হলে প্রায় 3 ঘন্টা পর ওই পথে ট্রেন চলাচল আবার শুরু হয়। গাইবান্ধায় বাড়ছে পতিত জমিতে বাণিজ্যিক ভিত্তিতে ঔষধি গুণ সম্পন্ন তুলসীর চাষ। কম খরচ আর অন্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় এই জেলায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে এর চাষাবাদ। গাইবান্ধা প্রতিবেদক সিদ্দিক আলম দয়ালের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2 বছর আগে গাইবান্ধায় প্রথম ভেষজ উদ্ভিদ তুলসীর আবাদ শুরু করেন পলাশবাড়ী উপজেলার মহাদীপুর ইউনিয়নের বুজরুক বৃষ্টিপড়ু এবং কেত্তারপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম ও আলতাফ হোসেন। 1 বিঘা জমিতে 5 থেকে 10 হাজার টাকা ব্যয় করে বছরে ফলন পেয়েছেন 30 মণ তুলসী পাতা, যার বাজার মূল্য প্রায় 60,000 টাকা। এই 3টে জমিতে আমার ধরেন 10,000 টাকা খরচা গেছে। এখান থেকে কমপক্ষে আমার 1,20,000 বা 1.5 লক্ষ টাকা আসবে। ধান চাষ করে তিন বছরও তো পাবো না এই টাকা আমি, যার জন্য আমি এটা করে থাকি। কারণ এটা কি জন্য করি, ঔষধি গাছ, এটা আমাদের দরকার, এটা আমার খুব ভালো লাগে ঔষধি গাছ চাষ করতে। তুলসী পাতা চাষে তাদের সফলতা ও অন্য ফসলের চেয়ে লাভ বেশি হয় গাইবান্ধার পলাশবাড়ির রামচন্দ্রপুর, বেতকাপার, মুরারিপুর, সাদুল্লাপুর, রকুঞ্জ মহিপুর, খোদ্দমরপুর, গাইবান্ধা সদর উপজেলার শাহপাড়া, ভবানীপুর, সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর, ঘোষপাড়া ও গোবিন্দগঞ্জ উপজেলার বড় খোদারপাড়া সহ বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে এর চাষ। প্রায় 1 বিঘা জমি তুলসী চাষ করছি, আর এটার থেকে আমি অনেক উপকার পাচ্ছি, অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হচ্ছে। সারাদিনে বাড়তি ভাষা খরচ করা লাগছে, কিন্তু শ্রমও কিন্তু আপনার ধানের মতো দেওয়া লাগতেছে না, যার কারণে তো আপনার তো উপকৃত হওয়ার সব দিক দিয়ে, শ্রমের দিক দিয়ে, পয়সার দিক দিয়ে, সময়ের দিক দিয়ে, সব দিক পর্যাপ্ত চাষ করতেছে এবং এখান থেকেই সেন্টার থেকে সেল হচ্ছে, আরো বিভিন্ন এখান থেকে মাল আসে এখানে। স্থানীয় কৃষি বিভাগ জানায় এ জেলায় এবার 22 হেক্টর জমিতে তুলসীর চাষ হয়েছে। বিভিন্ন ওষুধ কোম্পানিতে বিপণন সুবিধা থাকায় ক্রমেই জনপ্রিয় হচ্ছে এ চাষাবাদ। তুলসী আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে এবং এখানে আমরা কারিগরি সহায়তা দিই এবং কোনো সার বা ওষুধ দেওয়ার পরামর্শ দিই। তবে এখানে সার ওষুধ তেমন লাগে না, সার ওষুধ ছাড়াই আবাদে কোনো খরচ লাগে না, এটাতে অনেক লাভবান হয়। প্রায় 8 থেকে 9 হেক্টর জমিতেই আমাদের তুলসী চাষ হচ্ছে। এই তুলসী যারা চাষ করছেন প্রতি বিঘাতে প্রায় তারা 30 মণ করে তুলসী পাতা আহরণ করছেন এবং যার বাজার মূল্য প্রতি মণের 2,000 টাকা। সুতরাং দেখা যাচ্ছে যে প্রতি বিঘা থেকে তারা প্রায় 60,000 টাকা আয় করছে। বাণিজ্যিক সম্ভাবনাময় এ ফসল আবাদ করে স্বাবলম্বী হয়েছেন এ জেলার অনেক কৃষক। মাছরাঙা নিউজ ডেস্ক। দিনাজপুরের বিরামপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইউপি সদস্য নূর ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে ঢাকার একটি এলাকা থেকে নূর ইসলামকে গ্রেফতার করা হয়, পরে বিরামপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। নূর ইসলাম বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড সদস্য। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, গত 4 জুন রাতে এক নারী কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তার স্বামীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় নূর ইসলাম ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই নারী নূর ইসলামকে অভিযুক্ত করে থানায় মামলা করেন। ময়মনসিংহের ভালুকা পৌর শহর এলাকার একটি বাসা থেকে মা ও তার 2 শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে ভালুকা পৌরসভা TNT রোড এলাকার কাইয়ুম মিয়ার বাড়ি থেকে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রফিকুল ইসলামের স্ত্রী ময়না আক্তার, তার 7 বছরের মেয়ে রাইসা ও 2 বছর বয়সী ছেলে নীরব। স্বামী রফিকুল ইসলাম জানান, তিনি ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন। কারখানায় রাতের ডিউটি শেষে সকালে বাসায় ফিরে তিনি গেটে তালা দেখতে পান। পরে দীর্ঘক্ষণ তার স্ত্রী ও সন্তানদের ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বাড়িওয়ালাকে ডেকে তালা ভেঙে ঘরে ঢুকে স্ত্রী ও সন্তানদের গলা কাটা মরদেহ দেখতে পান। পরে পুলিশ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা করছে পুলিশের। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। দুদিন পর স্বাভাবিক হয়েছে হিলি স্থলবন্দরের কাস্টমসের সার্ভার। এতে সচল হয়েছে বন্দরের কার্যক্রম। গতরাত থেকে সার্ভার সচল হওয়ায় আটকে থাকা পণ্য খালাস ও আমদানি করতে পারছেন ব্যবসায়ীরা। বন্দর শুল্ক স্টেশন কর্তৃপক্ষ জানান, কাস্টমসের সার্ভারে ত্রুটি দেখা দেয় গত শনিবার থেকে বিল অব এন্ট্রি সাবমিট করা সম্ভব হচ্ছিল না, যার কারণে কোনো পণ্যের ছাড়পত্র দেওয়া যাচ্ছিল না। টানা বৃষ্টি ও আমদানি কমের অজুহাতে যশোর ও দিনাজপুরের হিলিতে বেড়েছে সবজি ও কাঁচামরিচের দাম। বৃষ্টির অজুহাতে যশোরের সব ধরনের সবজির দাম বেড়েছে। একদিনে ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে গড়ে 10 থেকে 15 টাকা। সবচেয়ে বেড়েছে কাঁচামরিচের দাম। কেজি প্রতি 70 টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে 250 টাকা দরে। ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে বাজারে সবজি সরবরাহ কমেছে, এ কারণে দাম কিছুটা বাড়তি। দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম বেড়েছে কেজিতে 20 থেকে 30 টাকা। গতকাল প্রতি কেজি 170 থেকে 180 টাকা দরে বিক্রি হলেও আজ তা বিক্রি হচ্ছে 200 টাকা দরে। শেরপুর ও যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 5 জন। গতকাল বিকেলে শেরপুরের ঝিনাইগাতির বড় রাংটিয়া এলাকায় মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল 3 মাদ্রাসা শিক্ষার্থী সাকিবুল, জাকারিয়া ও আমিন। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা বরযাত্রী সহ একটি মাইক্রোবাসের চাপায় 3 জনই গুরুতর আহত হয়। জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় আমিন। এদিকে যশোর সাতক্ষীরা সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় সাতক্ষীরা থেকে যশোরগামী আরেকটি ট্রাক। এ সময় এই ট্রাকটি পাশের একটি স্থাপনায় আঘাত করলে ঘটনাস্থলে এর চালক ও হেলপার নিহত হন। বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 3 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। গতরাত 2টায় জেলার দেওয়াই হেডম্যান পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে এবং মিটারপুরে কয়েকটি বাড়িতে শর্ট সার্কিট হয়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান 3 জন। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন বিদ্যুৎ বিতরণ বিভাগের একটি তদন্ত দল। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতির উন্নতি, তবে নিচু এলাকায় এখনো পানি। বাগেরহাটে খাল দখলের কারণে অল্প বৃষ্টিতেই পৌর এলাকায় জলাবদ্ধতা। মেঘনার তীব্র ভাঙনে বিলীন হওয়ার পথে নোয়াখালী চেয়ারম্যান ঘাট। হাতিয়া, নিঝুমদ্বীপ, ভোলা, মনপুরায় যাওয়ার পথ এটি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। এবং দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র চলছে পটুয়াখালীতে, পথসভায় বললেন নাহিদ ইসলাম। দেশ জুড়ে জুলাই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন। মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।